আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমাদের দুইটি গল্প বা কাহিনী আপনারা শুনতে পাবেন। দুইটি কাহিনী আসলে বলতে গেলে তেঁতুল গাছ কেন্দ্রিক। তো আশা করি দুইটি গল্প আপনারা শুনে অনেক অনেক ভয়ে শিহরিত হবেন। এখন আমি আমাদের চ্যানেলের ব্যাপারে কিছু কথা বলি। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এপিসোড আপলোড হলেই সাথে সাথে আপনি পেয়ে যান। আর আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। প্রত্যেকবার একটা কথা আমি বলি যে আমরা প্রফেশনাল আর যে না, আমরা জাস্ট এই অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হলো কিছু বিনোদন দেওয়া, এন্টারটেইনমেন্ট যাকে বলে। আশা করি সর্বোপরি আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমরা কমেন্টস পাচ্ছি না একদমই, তো আমরা বুঝতে পারছি না আমাদের কাহিনীগুলো আপনাদের কেমন লাগছে। অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটির পুরো গল্পটা আপনারা শোনার চেষ্টা করবেন। তো আমি প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম যেই কাহিনীটি আজকে আমি বলবো, এটি আমার এক ছোটবেলার বন্ধু ও পাঠিয়েছে। ওর নাম হয়েছে রুবেল। তো এখন বর্তমানে সে থাকে উত্তরায়, তার গ্রামের বাড়ি হলো খুলনা। তো যখন নাকি ও শুনলো যে আমি এরকম একটা প্রোগ্রাম করতেছি, তো ও আমাকে মেল করলো। তো মেল করে আমাকে ঘটনাটা পুরোপুরি বলল। তো ঘটনাটা এরকম ছিল, ওদের গ্রামের ওদের এক লোক ছিল যে নাকি আপনার মধু সংগ্রহ করত। তো আপনারা জানেন যে যারা মধু সংগ্রহ করে তারা হাতে কিছু আপনার মশালের মতো বা খ্যার জাতীয়, যেটা গরু খায়, এই জাতীয় জিনিস নিয়ে যায় যাতে এটা আগুনটা বন্ধ করলে ধোঁয়া ওঠে। সেই ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ানোর পরে তারা ওই জায়গা থেকে মধু সংগ্রহ করে। তো তাদের ওই খুলনা যেহেতু বাড়ি, তো সুন্দরবনে প্রায় তার আসা যাওয়া ছিল। তো ওই জায়গায় আপনার অনেক বয়স্ক একটা তেঁতুল গাছ, এটা নাকি মানে যার গল্প সেও দেখছে, তার বাবা দাদা সবাই প্রায় 200-300 বছর হবে এরকম একটা গাছ। তো উনি একদিন খেয়াল করলো যে গাছটার মধ্যে আপনার মৌচাক হইছে। এখন মৌচাক তো সবসময় কাটা যায় না, এটা বেশিরভাগ আপনার হলো পূর্ণিমা রাতে নাকি কাটতে হয়, তাহলে নাকি এটা ভালো মধু পাওয়া যায়। আসলে ব্যাপারটা আমি ওইভাবে জানি না, আমাকে আমার ফ্রেন্ড যেভাবে আর কি লিখছে আমি সেইভাবেই আপনাদের বলতেছি। তো এই এই ঘটনাটা মানে ওই যে মধু সংগ্রহকারী উনি আবার এই সম্পর্কে ভালো জ্ঞান রাখে। তো এই গাছ সম্পর্কে মোটামুটি ওই গ্রামে সবাই জানে, যেহেতু অনেক পুরনো গাছ, অনেক মুরব্বিও জানে। এবং যারা মনে করেন যে আলেম ব্যক্তি বা আল্লাহর ব্যক্তি, নামাজ কালাম করে, আল্লাহকে অনেক ডাকে, তারা মাঝে মধ্যে ওই গাছে আপনার একটা জিন স্বরূপ, মানে জিন কি হবে, এটা তো ভূত তো আর নাই, জিনই একটা মহিলাকে দেখতে পাওয়া যায়। এটা যারা আল্লাহওয়ালা ব্যক্তি তারাই একমাত্র দেখে, অন্য কেউ খালি চোখে এটা দেখতে পায় না। তো এই ব্যাপারটা মোটামুটি আপনার ওই গ্রামের সবাই জানে।
তো যখন উনি চিন্তা করলো যে এই গাছের মধু পূর্ণিমা রাত্রে আমি মানে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা উনি করলো। তো ওই গ্রামের যে বয়স্ক যারা আছে তার কাছ থেকে উনি পরামর্শ নিল। তো বয়স্ক লোক যারা, তারা বললো যে দেখো, তুমি তো ওই তেঁতুল গাছের কথা বলতেছো যেখান থেকে তুমি মধু নিবা, ওই তেঁতুল গাছটা তো অনেক পুরনো, আর ওখানে একটা জিন থাকে, মহিলা জিন, তো সাবধানে যাইও। যেহেতু আমাদের কাছে তুমি জিজ্ঞেস করছো, আমি দেখছি আরও কয়েকজন দেখছে, তো তুমি যদি ওর কোনো ক্ষতি না করো তাহলে ও তোমারে কিছু বলবে না। তো যাই হোক, তো উনি চিন্তা করলো যে সব সময় তো মধু আনি, আমাদের তো সমস্যা হয় না। তো যাই হোক, তার কিছুদিনের মধ্যেই আপনার পূর্ণিমা চলে আসলো। তো যে মধু সংগ্রহ করবে উনি এবং ওনার সাথে আরেকজন হেল্পার হিসাবে দুইজন গেল। যাওয়ার পরে আপনার ওদের হাতে আর কি ওই যে মশাল জাতীয় যেটা বললাম বা খ্যার, যেটা মধ্যে আর কি আগুন জ্বালায় অফ করলে আপনার ধোঁয়া হবে, এরকম জাতীয়। তো প্রথমে গাছের নিচে যে আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে গাছের মধ্যে উঠতে নিল, তো স্লিপ কেটে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে হালকা একটু ব্যথা পাইলো। তো উনি বলতেছে যে ভালোভাবে চেষ্টা করে উঠতে হবে, যেহেতু অনেক পুরনো গাছ। তো ওনার সাথে যে হেল্পারটা গেছে, উনি বলতেছে উস্তাদ, এই গাছটা তো সম্পর্কে তো আমরা জানি, এই গাছ থেকে মধুটা না পারলে হয় না। তখন ওনার ওস্তাদ বলতেছে না না, এই মধুটা অনেক ভালো হবে, আমি মধুটা দিনের বেলা দেখছি খেয়াল করে যে এটা একদম পরিপক্ক মধু। তো যাই হোক, আবার চেষ্টা করলো, চেষ্টা করে কিছু দূর উঠলো গাছের, উঠার পরে আপনার আগুনটা নিভে গেল। কিন্তু আগুন তো তখন নিভাবে না, আগুন নিভাবে যে জায়গায় আপনার মৌচাকটা, ওই জায়গায় যেয়ে আগুনটা নিভাতে হবে, যা ধোঁয়া হবে, তাহলে মৌমাছিগুলো দূরে সরে যাবে। তো যাই হোক, সে আবার নিচের দিকে নামলো, নামার পরে আবার সে আগুন জ্বালে উপরের দিকে উঠলো। তো মোটামুটি সে তখন ওই মধুর চাকে পৌঁছায় গেছে। তো নিচে থেকে ওই ওনার সাথে যে হেল্পারটা গেছে, ও আবার সব দেখতেছে। তো ও দেখতেছে যেই ডালে আপনার মধু চাক একদম শেষ প্রান্ত, ডালটা আস্তে আস্তে চিকন হয়ে আসছে। এটা স্বাভাবিক ব্যাপার, দেখবেন যে গাছ থেকে যে ডালটা আপনার বের হয়ে আসে চিকন হয়ে যায় লাস্টের দিকে এসে। ওইখানে একটা সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়ায় রয়েছে। এটা দেখার পর তো ও মানে অনেক জোরে এক চিল্লান দিল যে ওস্তাদ, ওখানে কি জানি একটা দেখা যায়। তো এই কথা বলার পর আপনার একটা শব্দ হইল, ধাম করে একটা শব্দ হইলো, যে মনে হয় উপরে থেকে কিছু একটা পড়ে গেছে। তো এইটার ও দেখে নাই, ওই যে হেল্পার ছিল ও এমন ভয় পাইছে ওইটা দেখা, ওই যা গাছের নিচ থেকে দৌড় দিছে। ওই আশেপাশে 2-3টা বাড়ি ছিল, ওখানে যায় ও মানে সবাইকে ডাকাডাকি শুরু করছে যে কে আছেন, আমাদেরকে একটু বাঁচান, কে আছেন, এইভাবে বলতেছে। তো যাই হোক, ওই বাড়ির লোকজন কয়েকজন বেরোলো, বেরোয় বলতেছে যে কি হয়েছে তোমার। বলতেছে যে আমার ওস্তাদ মধুপাত তুলছিল গাছে, গাছের মধ্যে কি জানি একটা সাদার মতো, তারপর আমি একটা শব্দ শুনলাম, এখন তো আমি আর ওস্তাদও দেখি না, কিছুই না, আমি তো অনেক ভয় পাইছি। তো সবাই চিন্তা করলো যে চলেন তাহলে আমরা যাই দেখি ব্যাপারটা কি। তো ওখান থেকে আপনার 3-4 জন আর ওই মানে যার মধু সাথে হেল্পারটা ছিল, ও গাছে যেখানে এসে দেখে যে কেউই নেই। ওই নিচে আপনার ওই মশাল ওইটা পড়ে আছে, আর মধুর চাকের মতোই আছে। তো ওই লোকগুলো বলতেছে কই তুমি যার সাথে আসো, তোমার ওস্তাদ কই, তোমার ওস্তাদ তো আমরা দেখতেছি না। তো বলো ওস্তাদ তো গাছের উপরে ছিল, এখন তো দেখতেছি না। তো ওরা বলে ঠিক আছে, তাহলে আমরা আশেপাশে খুঁজি। তো পাশেই একটা ডোবা ছিল, তো ওই ডোবার মধ্যে দেখলো যে লাইট মানে মারার পরে দেখলো যে একটা মানুষের মতো অবয়ব দেখা যেতেছে, মানে স্ট্রাকচারটা মানুষের মতো, শুধু
পানির উপরে পা দেখা যাচ্ছে দুইটা, আর বাকি আপনার মাজা পর্যন্ত শরীরটা পানির নিচে। তো সবাই তাড়াতাড়ি ওখানে গেল, যা দেখলো যে হ্যাঁ এখানে তো একজনকে মানে পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। তো তাড়াতাড়ি তখন 3-4 জন অনেক শক্তিশালী মানুষ ওই তাকে উঠানোর জন্য চেষ্টা করলো, কিন্তু তারা পারতেছে না উঠাইতে। তো একজন বলল যে এইটা এইভাবে উঠানো যাবে না, যেহেতু ও ওইটা দেখছে গাছের ওখানে, আপনারা এক কাজ করেন, মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসেন। তো মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে নিয়ে আসলো, ইমাম সাহেবকে সব কিছু খুলে বলল। পরে ইমাম সাহেব ওই লাশের ওখানে গিয়ে সূরা পড়ে ফু দিল, পরে বললো যে এখন আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ লাশ উঠবে। পরে তারা ওই 3-4 জন আবার পানিতে নামলো, নামার পরে ঠিকই তখন আস্তে টান দেওয়ার পরেই ওই লাশটা উপরের দিকে উঠে আসছে। লাশের কানে চোখে সব জায়গায় কাদা, কারণ স্বাভাবিক ব্যাপার, ওইটা মানে লাশটা মানে ওই যে ওস্তাদটাকে তো ওই জিনটা পানিতে গেড়ে ফেলছে। তো তাকে উঠানো হইলো, উঠানোর পরে তার বাসায় নিয়ে যাওয়া হইলো। নিয়ে যাওয়ার পরে তাকে কবরস্থ করা হইলো জানাজা দিয়ে। তো ওই জায়গায় মুরব্বীরা বলছিল যে তুমি যদি ডিস্টার্ব না করো তাহলে তোমারে ওই জিন কিছুই বলবে না, নিশ্চয়ই তুমি এমন কিছু করছো যার জন্য ও তোমাকে এত জোরে একটা মানে থাপ্পড় মারছে, থাপ্পড় মারার কারণে তুমি পানিতে গেড়ে গেছো। যে শব্দটা হয়েছে সেটা ছিল একটা থাপ্পড়ের শব্দ। ইমাম সাহেব বললো হ্যাঁ কথা এটাই সত্যি, আর তোমার উচিত হয়নি ওনার উচিত হয়নি ওই গাছ থেকে আপনার মধু সংগ্রহ করাটা। যাই হোক, এই ছিল আপনার ফার্স্ট ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। তো এখন আমরা আমাদের নেক্সট ঘটনা চলে যাব। আমি আপনাদেরকে আগেও বলছি যে আমাদের আজকে দুইটা ঘটনাই তেঁতুল গাছ কেন্দ্রিক। তো আমি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। তো দ্বিতীয় ঘটনা যেটা, এটা আমার একটা সংগ্রহ করা ঘটনাটা আমি যার সাথে ঘটে গেছে তার ভাগিনা আমার পরিচিত, তার কাছ থেকে শোনা। তো আমরা এখানে তাকে মামা বলে সম্বোধন করি। তো মামা তখন আপনার ইন্টারমিডিয়েট পড়ে, এটা আপনার 85 বা 90s দিকে ঘটনা। তো উনি প্রত্যেক দিন আপনার সন্ধ্যাবেলা হইলে আপনার মানে বাজারের দিকে চলে যেত, যে ক্যারাম বোর্ড খেলতো। তা প্রত্যেক দিনের রুটিন ছিল। তো ওনার বাড়ি থেকে গ্রাম মানে ওয়াকিং ডিস্টেন্স আপনার আধা ঘন্টা হেঁটে গেলে। তো সেদিন আপনার খেলতে খেলতে একটু রাত হয়ে যায়, এমনি উনি মনে করেন যে 10টার মধ্যে চলে আসে বাসায়। তো সেদিন মামার মোটামুটি 11টা আপ হয়ে গেছে, একটা গেম চলতেছিল। তো গেমটা শেষ করতে করতে লেট হয়ে গেছে। তো উনি এখন চিন্তা করলো যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, যদি তাড়াতাড়ি আমি বাড়ি না যাই তাহলে মা অনেক বকাশকা করবে। স্বাভাবিক ব্যাপার যে আপনার গ্রাম অঞ্চল, তার মধ্যে রাত 11টা আপ হয়ে গেছে, সো বকাশকা তো করতেই পারে। তো উনি চিন্তা করলো যে আমি যদি মেন রোড দিয়ে যাই আমার লাগবে আধা ঘন্টা, আর যদি আমি ভিতরের রাস্তা দিয়ে যাই আমার লাগবে 10 থেকে সর্বোচ্চ 12 মিনিট ঘড়ি ধরে। তো চিন্তা করলো আজকে এই ভিতর দিয়েই যাই, প্রত্যেক দিন তো মেন রোড দিয়ে যাই। তো ভিতর দিয়ে আপনার রাস্তায় 2-1টা বাঁশঝাড় পরে, কিছু গাছগাছালি পরে, হালকা পাতলা জঙ্গল টঙ্গল আছে। তো কিছু দূরে আসার পরে ওনার খুব আপনার প্রস্রাবে বেগ ধরছে। তো উনি কী করলো, একটা তেঁতুল গাছের নিচে প্রস্রাব করলো। প্রস্রাব করার পরে সে আবার তার নিয়ম মতো হাঁটা দিল।
তো হাঁটা দেওয়ার পর সে বাসায় পৌঁছাইলো। বাসায় পৌঁছায়া আপনার খাওয়া দাওয়া করলো। তো খাওয়া দাওয়া করার পরে উনি মানে অ্যাজ ইউজুয়াল যা প্রত্যেক দিন করে ঘুম চলে আসলো। তো পরের দিন সে আবার আপনার ক্যারাম বোর্ড খেলতে গেল। তো ক্যারাম বোর্ড খেলে সে চিন্তা করলো যে যেহেতু কালকে কিছু হয়নি, আজকেও তাহলে এই বাঁশঝাড় দিয়ে যাই, সমস্যা তো হইতেছে না। তো সে বাঁশঝাড় দিয়ে আবার ওদিকে দিয়ে আসতেছিল। তো যেই আপনার তেঁতুল গাছটা পার হইছে, তো পেছন থেকে ওকে একজন মানে মামাকে ডাক দিল। তো মামা পেছনের দিকে তাকায় দেখে যে মানে গ্রামেরই এক চাচা লাগে উনি। বলে, আরে চাচা, আপনি এত রাতে এখানে? বলে, হ্যাঁ, একটু কাজে আসছিলাম। তো তুমি কি বাড়ি যেতেছো? বলে, হ্যাঁ। আমিও তো বাড়ি যাব, তা চলো দুজনে একসাথেই যাই। তো দুজনে একসাথে মানে কথা বলতে বলতে আসতেছে। তো সেই চাচা মামাকে বলতেছে যে, শোনো, রাত বিরাত্রে আজে বাজে জায়গায় বা ভালো জায়গায় প্রস্রাব করতে নাই, জায়গা বুঝে প্রস্রাব করতে হয়। তো মামা চিন্তা করলো, আমি তো আজকে প্রস্রাব করিনি, আমি তো করছি কালকে। উনি কিভাবে জানে এটা? উনি তো কালকে এখানে ছিল না। তো বলতেছে, চাচা, প্রস্রাব তো আমি এখন করিনি, আমি তো করছি সেটা কালকে। বলে, হ্যাঁ, তুমি তো কালকে আমার জায়গায় প্রস্রাব করছো, আমার জায়গাটা তুমি নাপাক করে ফেলছো। তখন মামা বলতেছে, কি বলেন চাচা? আপনি, আমার জানা মতে তো আপনার এখানে কোনো জায়গা জমি নেই, আপনার জায়গা জমি তো আমাদের বাড়ির ওই সাইডে। তখন এই কথা বলার পরে সে চাচা বলতেছে, আমার সব জায়গায় জায়গা আছে, ব্যাপারটা বুঝছো? তখন মামা বলতেছে, আপনি কি বলতেছেন উল্টাপাল্টা কথা? সব জায়গায় জায়গা আছে মানে? বলে, শোনো, তোমার আজকের মতো আমি আর কিছু বললাম না, চুপচাপ বাড়ি চলে যাও, এই রাস্তা দিয়ে তুমি আর আসবা না। তো মামা তো বুঝলো না যে কি ব্যাপার, চাচা হঠাৎ রাগান্বিত হয়ে এসব বলতেছে আমাকে। তো পরের দিন উনি বাসায় চলে আসলো। তো পরের দিন ওই চাচার সাথে তার দেখা হয়েছে, যে চাচা তাকে রাত্রে এগুলো বলছে। তো বলতেছে, চাচা, কালকে রাত্রে আপনি আমার এগুলো বললেন, আমি তো বুঝলাম না। তখন চাচা বলে, কি বলো? আমি তো রাত 9টায় খাওয়া দেওয়া শুয়ে পড়ছি, আমি ওখানে যাব কেন? তখন তার একটু সন্দেহ হইল যে উনি যেহেতু যায় নাই ওখানে, তাহলে ওইটা কে ছিল? তো তার একটু সন্দেহ হইল। তো যাই হোক, উনি চিন্তা করলো, না, এখন থেকে আর ওই বাঁশঝাড়ের ভিতরে আসা যাবে না। তো তার 2-1 দিন পরে আবার সে ক্যারাম বোর্ড খেলতে গেল। তো সেদিন আপনার ওই আবার একটু রাত হয়ে গেছে। তো রাত হয়ে গেছে, এখন মনে করেন যে মানে শর্টকাট দিয়ে আসবে না, মেন রোড দিয়ে উনি আসবে, যেহেতু শর্টকাটে ওখানে উনি ভয় পাইছে ওই চাচার কথায়। তো ওখান থেকে আপনার বাড়ি আর বড় জোর 2 মিনিট এতটুকু রাস্তা। উনি চিন্তা করলো, এখন আর মেন রোড থেকে নামে আর 2 মিনিট লাগবে, এর ভিতর দিয়ে যাই। তো যখনই উনি ভিতরে একটু ঢুকলো, তো সামনে দেখলো ওনার এক বন্ধু দাঁড়ায় আছে। তো বলতেছে, কিরে, তুই এই জায়গায়? তুই না ক্যারাম বোর্ডের ওখানে ছিলি? তো মামার ওই বন্ধু বলতেছে, হ্যাঁ, আমি তো ক্যারাম বোর্ডের ওই জায়গায় ছিলাম, এখন এখানে চলে আসছি। তুই তাড়াহুড়া করে কই যাস? বাড়ি যাস? বলে, হ্যাঁ। তোর সাথে একটু কথা আছে, একটু সামনে আয়। তো যেই মামা সামনে আসছে, মামাকে মনে করেন ধইরা একটা উপরে উঠে একটা আছাড় দিছে। ওই আছাড়ের শব্দ আর মামার চিৎকারে, যেহেতু 2 মিনিট বাকি, ওনার বাসা পর্যন্ত শব্দটা গেছে। তো বাসার থেকে সবাই তাড়াতাড়ি বাইরে এসে দেখে তো মামা পড়ে আছে, তার অবস্থা ভালো না। তো তাড়াতাড়ি তারা ঘরের ভিতরে ঢুকাই নিয়ে গেছে। পরে আপনার এক কবিরাজকে খবর দিছে। তো কবিরাজ আসার পরে সব কিছু শুনলো যে কি কি হয়েছে। মানে উনি নড়াচড়া করতে পারতেছে না, কিন্তু উনি বলতে পারতেছে আর কি যে কি কি হয়েছে। তো তার
দুই একটা হাড্ডিও ভেঙে গেছে, এত জোর আছাড়টা দিছে। পরে তাকে কিছু পানি পড়া ঝাড়ফুঁক করলো আর বলল যে এই আপনারা এই যে আজে বাজে জায়গায় বা নির্দিষ্ট কোনো জায়গায় সব সময় মানে প্রস্রাব করার বা ময়লা ফেলার ব্যবস্থা করবেন। যদি এটা না করেন তাহলে এরকম সবার সাথে ঘটবে। ওই জায়গায় যে জিনটা ছিল ওইটা তো মামাও জানতো না, আর জিনকে তো আমরা খালি চোখে দেখতে পাই না। তো এই ঘটনাটা এর জন্য আপনাদেরকে বলা যে আপনারা সবসময়ই শুধু ঢাকা শহর বলে না, দেশ গ্রাম যেখানেই আপনার কোনো ফলের গাছ বা একটা মনে করেন ভালো জায়গায় আপনারা কোনো সময়ই আপনারা মানে বাজে কোনো কাজে যে প্রস্তাব বা অন্য কোনো কাজ করবেন না, এক। আর দ্বিতীয় হইছে, যদি আপনার করতে হয় তাহলে আপনারা একটু বলে কয়ে যে আশেপাশে কেউ আছেন কি না, এইভাবে বলে তারপরে আপনারা প্রস্তাব বা যে কাজ করা সেটা করবেন। এটা হলো আমার জানা মতে আর কি। যাই হোক, পরে মামা সুস্থ হয়ে যায় আস্তে আস্তে। পরে সে আর ওই বাজারে ক্যারাম বোর্ড খেললেও আপনার মেন রোড দিয়ে আসে, আর কোনো সমস্যা তার লাইফে হয়নি। এখনও সে জীবিত আছে, ভালো আছে। তো এই ছিল আজকে দুইটা ঘটনা। তো আশা করি আপনাদের দুইটা ঘটনাই ভালো লাগছে। আপনারা আমাদের অনুষ্ঠানটি পুরোপুরি শুনবেন, আমাদের কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। আর সর্বোপরি আমাদের ভুল ত্রুটি এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের সাথে থাকবেন, এটাই আমরা আশা করি। তো সবাই ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব, এই আশা করি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।